প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি পড়ছিলাম ওয়েস্টার্ন গল্প, নাম একা। শুরু করছি 11তম অংশ। রাশ টেনে ঘোড়া থামালো জেমি। রোয়ানের পিঠ থেকে গিয়ার নামিয়ে ওটাকে বিশ্রাম নেওয়ার সুযোগ দিল। কিছু লতাপাতা জন্মেছে বোল্ডার ও পাথরের ফাঁক ফোকরে। রোয়ানের জন্য যথেষ্ট হবে, তবে সঙ্গে আনা ওটস দিতেও ভুলল না। শুষ্ক দানা দিব্যি চিবিয়ে খেয়ে ফেলল ক্ষুধার্ত ঘোড়াটা। আবার যাত্রা শুরু করলো গেল্ডিংয়ের পিঠে। জেমির অনুমান লেক সিটির দূরত্ব এখান থেকে 15-16 মাইল। পাহাড়ের চূড়া থেকে ফেলে আসা পথে প্রায় মাইল খানেক স্পষ্ট চোখে পড়েছে, কিন্তু ঢাল ধরে নেমে যেতে আড়ালে পড়ে গেল এবং ফের যখন আরেক রিজের চূড়ায় উঠে এলো, দেখতে পেল বিস্তীর্ণ পাহাড়ি প্রান্তর। স্যাডল ছেড়ে এক পাথরের আড়ালে অবস্থান নিল জেমি। ঘোড়া দুটোকে ঢালের একটু নিচে রেখে এসেছে, যাতে আকাশের পটভূমিতে ওদের কাঠামো ফুটে না ওঠে। ঠায় পড়ে থাকলো ও তীক্ষ্ণ নজর রেখেছে পিছনের টেইলে। অনেকক্ষণ পরও কিছু দেখতে পেল না, কেবল একটা ঈগল অলসভাবে চক্কর কাটছে এবং দুটো হুস্কি জ্যাক হুটহাট বেরিয়ে আসছে আড়াল থেকে। সে চোরা চাউনিতে জেমিকে দেখে আবার উধাও হয়ে যাচ্ছে। ক্যাম্প থেকে চুরি করে খেতে ওস্তাদ এরা। তুমুল চেঁচামেচি করে কদাচিৎ বিরক্ত ধরায়, তবে গ্রাহ্য করল না জেমি। এখন পর্যন্ত জ্বালাতন করেনি ওকে। ঘণ্টাখানেক বিশ্রাম নেওয়ার পর আবার যাত্রা করল। উত্তর পূব দিকে এগিয়ে চলেছে। কিছুক্ষণ পর কয়েকটা কেবিন চোখে পড়ল এবং ওগুলো ছাড়িয়ে যেতে হ্যানসেন গ্রিকের টেইল পেয়ে গেল। নাক বরাবর পূবের রাস্তা ধরল জেমি। টেইলে চিহ্ন যা আছে সবই পুরানো, অন্তত 1 সপ্তাহ আগের। যা বুঝতে পারছে শত্রুপক্ষের চেয়ে এগিয়ে আছে ও, কিন্তু নিশ্চিন্তে গা ভাসিয়ে দেওয়ার উপায় নেই। বরং সতর্ক জেমি, অতি আত্মবিশ্বাসী হয়ে পড়ে মাসুল গুনতে নারাজ। এমনও হতে পারে ও যখন সিলভারটনে বিশ্রাম নিচ্ছে তখনই যাত্রা করেছে শত্রুরা এবং কার্যত ওর চেয়ে এগিয়ে গেছে। হয়তো ভিন্ন টেইল ধরেছে, তাই এ টেইলে তাদের চিহ্ন দেখতে পাচ্ছে না। কোথাও যাওয়ার একাধিক টেইল থাকাই স্বাভাবিক। লেক সিটি উঠতি শহর। পাহাড়ের মাঝে দারুণ সুন্দর এক উপত্যকায় তৈরি হয়েছে শহরটা। দূর থেকে বাঁধানো ছবির মতো সুন্দর দেখায়। শহরের পরিধি দ্রুত বাড়ছে। 1874 সাল পর্যন্ত ছিল পুরোপুরি উতে এলাকা, কিন্তু ইদানিং সাদাদের ভিড়ে উতেরা সরে গেছে পাহাড়ের আরো গভীরে। সোনা খুঁজে পাওয়ার পর আমল বদলে গেছে এলাকার চিত্র। ভাগ্য বদলের আশায় এখনো দলে দলে লোক আসছে। শুরুতে বড়জোর ডজন খানেক কেবিন ছিল 2 বছর আগে, কিন্তু এখন গুনে শেষ করা যাবে না। মূল রাস্তা ধরে এগোনোর সময় 7টা সেলুন, 4টা রেস্তোরাঁ, বড়সড় কয়েকটা হোটেল আর 2-3টা চীনা ধোলাইখানা চোখে পড়ল। 2টো বিলিয়ার্ড পার্লারও রয়েছে এখানে। এর 7 দিন পর জর্জ টাউনে পৌঁছে গেল জেমি ট্যাভালিয়ান। হোটেল ডি প্যারিসে গিয়ে উঠল। 12 হোটেলের ডেস্কে ছোটখাটো সুচিরি ও মায়াবতী এক মহিলাকে পেল জেমি। দেখে সঙ্গে সঙ্গে চিনতে পারল মেরি গাসকোয়েট। মেরি খালা, সবিস্ময়ে চেঁচালো জেমি। নিজের অজান্তে উচ্ছ্বাস প্রকাশ করে ফেলেছে। চমকে মুখ তুলে তাকালো মহিলা। আরে, এ যে জেমি। মুহূর্তখানেক দেরি হলো না ওকে চিনতে। একই রকম উচ্ছ্বাস প্রকাশ পেল মহিলার কণ্ঠে। ভাবতেই পারিনি তোমাকে দেখতে পাবো, এত ভালো লাগছে। ঘাড় ফিরিয়ে ভেতরের কামরার দিকে তাকালো মহিলা। সামান্য গলা উঁচিয়ে ডাকলো, লুই, দেখে যাও কে এসেছে। জেমি ফিরে এসেছে। জেমি ট্যাভালিয়ান। রান্নাঘর থেকে বেরিয়ে এলো লুই পিরেজ। কেউ কেউ তাকে ফ্রেঞ্চ লুই নামেও ডাকে। ওহ, মন
আমি দারুণ লম্বা হয়ে গেছো তো, একেবারে বাপকে ছাড়িয়ে গেছো। এই ছোট্টটি দেখেছি, আর এখন দেখছি পুরোপুরি ব্যাটা হয়ে গেছো। তোমার বাপ কোথায়? মারা গেছে, খুন হয়েছে, বলল জেমি। আবেগ সামলে নিয়েছে ততক্ষণে। কারণটা জানি না। তোমাদের কাছে এসেছি আমি, মিস্টার পিরেজ, যেহেতু তোমরা বাবার বন্ধু। আমার কাছে মনে হয়েছে কোনো কাগজপত্র বা নির্দেশনা যদি বাবা রেখে গিয়ে থাকে, হয়তো তোমাদের কাছে রেখে গেছে। এসো বাছা। জেমির একটা বাহু ধরে রীতিমতো টেনে নিয়ে চলল ফরাসি ব্যবসায়ী। সকালটা আজ বেশ ঠান্ডা। কোর্টিয়ার্ডে বসে কফি খাবো। ঘুরে মেরি গাসকোয়েটের দিকে ফিরল সে। মেরি, আমাদের কফি দিতে বলো। নিশ্চয় মসিয়ে, এখনই দিচ্ছি। সুদৃশ্য কোর্টিয়ার্ডে এসে বসলো ওরা। এবার বলো তো কি ঘটেছে, সব খুলে বলো। সংক্ষেপে বাবার মৃত্যু থেকে এখন পর্যন্ত সব ঘটনা খুলে বলল জেমি। মনোযোগ দিয়ে শুনল হোটেল মালিক। আচ্ছা, এই তাহলে ব্যাপার, শেষে মন্তব্য করল পিরেজ। চিন্তিত শোনালো কণ্ঠ। তোমার বাবা অবশ্য এমন সন্দেহই করত। অনুমান করেছিল এমন কিছু ঘটতে পারে। গিলেন শেকেটের কথা বলে গেছে আমাকে। তোমার অনুমানে ভুল হয়নি। শেকেট খুবই বিপজ্জনক মানুষ। ডুয়েলিস্ট হিসাবে বেশ সফল। কয়েকজনকে খুন করেছে। তবে আমার মতে ওর চেয়ে বরং মেয়েটাই বেশি বিপজ্জনক। কোনজন? আসলে যে কে যদি জানতাম। শেকেটের এক বোন আছে। ডাইনি বললে কম বলা হয়। অর্থবিত্ত ও ক্ষমতার কাঙাল। খুবই হিংস্র। মিষ্টি কথা বলতে বলতে তোমার বুকে ছুরি ঢুকিয়ে দিতে পারবে। দুনিয়ার কোনো রীতিনীতির ধার ধারে না। নিজের স্বার্থে ভাইকেও খুন করতে বাধবে না ওর। জেমি, তোমার প্রপিতামহ ছিলেন জাহাজের ক্যাপ্টেন। ওর নাম ছিল এরিক ট্যাভালিয়ান। একবার ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে হাইতিতে রাউলা নামে এক মহিলার সঙ্গে পরিচয় হলো। তিনি অসাধারণ সুন্দরী ছিলেন। রাউলা যে আসলে কোন দেশের মানুষ কেউ জানে না। ফরাসি, স্প্যানিশ, পর্তুগিজ, যে কোনোটাই হতে পারে, কিংবা সবগুলোরই মিশেল। তবে অর্ধেকটা, বাকিটা ছিলেন ক্যারির ক্যারিব ক্যারিবো। এদের সম্পর্কে শুনেছ কখনো? কলম্বাস পৌঁছানোর আগে ইন্ডিজে নরখাদ্য গোত্রগুলোদের মধ্যে সবচেয়ে হিংস্র, বুনো এবং ভয়ঙ্কর গোত্র ছিল ক্যারিবরা। রাউলার জন্ম কোথায় কেউ জানত না। তিনি নিজেও কিছু বলেননি কখনো। ওর সত্যিকার পরিচয় সম্পর্কে কেউ জানত না। রাউলাকে চার্লস্টনে নিয়ে এলেন এরিক, নিজ জাহাজের যাত্রী হিসাবে। এর কিছুদিন পর মারা গেলেন ওর স্ত্রী, একেবারে আচমকা। কারণ বরাবরই সুস্থ ছিলেন মহিলা। সারা বছরে সামান্য সর্দি কাশিতেও ভুগতেন না। এরপর রাউলাকে বিয়ে করলেন তোমার পিতামহ। তুমি তার প্রথম স্ত্রীর বংশধর, আর গিলিন শেখের দ্বিতীয় স্ত্রী, অর্থাৎ রাউলার। বহু বংশের ক্ষেত্রে যা হয়, পরিবারের দুটো শাখা পরস্পরের কাছ থেকে খুব দ্রুত বিচ্ছিন্ন হয়ে গেল। তোমার পরিবারের লোক হলো খামার মালিক, পেশাজীবী বা সৈনিক। কিন্তু রাউলার ওরস্যে জন্ম নেয়া প্রায় সবাই এবং তাদের বংশধররা হলো খুবই ভয়ঙ্কর স্বভাবের মন্দ মানুষ। কিন্তু ঈর্ষণীয় একটা ক্ষমতা দেখা গেল প্রায় সবার মধ্যে। এরা প্রত্যেকে খুবই কৌশলী ও বুদ্ধিমান বা বুদ্ধিমতী হলো। তোমার দাদা দারুণ সফল ব্যবসায়ী ছিলেন। নিজের বুদ্ধি, বিচক্ষণতা বা প্রজ্ঞার বদৌলতে অল্প সময়ে বিপুল বিত্ত গড়েন তিনি। সঠিক জায়গা বিনিয়োগ সঠিক জায়গায় বিনিয়োগ, জমি ক্রয় বিক্রয় ছাড়াও ওয়েস্ট ইন্ডিজে ব্যবসায়িক সফরে গিয়ে সফল হন। ওয়েস্ট ইন্ডিজে ব্যবসার ক্ষেত্রে তোমার পিতামহের সুনাম সাফল্যের সঙ্গে কাজে লাগান তিনি। দুর্ভোগ দুর্ভাগ্যের বিষয় যে তোমার কাজিনরা ততটা উদ্যোগী কিংবা স্বাবলম্বী হতে পারেনি। তার চেয়েও দুঃখের বিষয় হচ্ছে পরিবারের দুটো শাখা পরস্পরের কাছ থেকে একেবারে বিচ্ছিন্ন হয়ে পড়ে।
গিলিন শেকেডের সঙ্গে ডুয়েলে মারা পড়েন তোমার এক চাচা। সবাই বলে শেখের নিজেই ডুয়েলে ওকে পরিচিত করেছিল। এড়ানোর কোনো সুযোগ তিনি পাননি। তোমার এক ফুপা মারা যান বিষ খেয়ে। আদপে ওকে বিষ খাওয়ানো হয়েছিল, যদিও সেটা প্রমাণ করা যায়নি। পারিবারিক দ্বন্দ্ব বা লড়াই এড়াতে যথাসাধ্য চেষ্টা করেছেন তোমার বাবা। তোমার দাদা যখন মারা যান জন তখন সেনাবাহিনীতে। বেশ বড়সড় একটা খামার ছিল তোমার দাদার। আরও ছিল সাবাহ ও সাহাস্টনে বিপুল স্থাবর সম্পত্তি। জামাইকায়ও একটা খামার আছে। শেখের, তার বোন এবং ওদের পরিবারের অন্যরা ভাবল তোমার বাবাকে যদি খুন করা যায় তাহলে সব সম্পত্তির মালিক বনে যাবে ওরা। তোমার ব্যাপারে ওরা জানতো না, তাই ধরে নিয়েছিল জন মারা পড়লে নিকটাত্মীয় হিসাবে উত্তরাধিকার পেয়ে যাবে ওরা। মিস্টার পিরেস, বাবা তোমার কাছে কোনো কাগজপত্র রেখে গেছে? হ্যাঁ, সঙ্গে এমন কিছু প্রমাণ বা সূত্র রেখে গেছে যা নিজে কাজে লাগাতে চায়নি জন। ওগুলো দিয়ে শেখেরদের একজনের বিরুদ্ধে খুনের অভিযোগ আনা যাবে। তোমার দাদার উইল, নানা সম্পত্তির দলিল ও চুক্তিপত্র ছাড়াও উত্তরাধিকার নিশ্চিত করবার জন্য প্রয়োজনীয় কাগজপত্র কোথায় পাওয়া যাবে তার নির্দেশনা দেয়া আছে। নিরাপত্তার খাতিরে ওগুলো অন্য কোথাও রেখেছে জন, এমনকি আমাকেও বলেনি। সব কাগজ দেখলে তুমি হয়তো জেনে যাবে। নীরবতা নেমে এলো। সদ্য জানা তথ্যগুলো হজম করছে জেমি। তুমি হয়তো শুনেছ, একটু পর বলল লুই পিরেস। অবিবাহিত কোনো মহিলাকে আমার হোটেলে রুম ভাড়া দেই না। বেশি কামরা নেই আমার এখানে, তাই লোক পছন্দ হলে ভাড়া দিই, নইলে দিই না। দিন কয়েক আগে এক মহিলা এসেছিল রুম ভাড়া করতে। আমি তাকে ফিরিয়ে দিয়েছি। মহিলা ভয়ঙ্কর ক্ষেপে গিয়েছিল। শ্রাগ করল হোটেল মালিক। হয়তো জানো, ছোটখাটো এসব ঘটনাকে আমি আমল দেই না। অল্প বয়সী অস্থির মেয়েদের নিয়ে ভাববার সময় কোথায়। কিন্তু ওই মহিলা চোখ ধাঁধানো সুন্দরী ছিল। বরং ওর মধ্যে এমন বিষ দেখেছি, কোনো মহিলার মধ্যে যে এত তীব্র ঘৃণা থাকতে পারে দেখিনি কখনো। চলে গেলেও আমার মনে হয় আবার আসবেও। আসল কথা হচ্ছে, আমার ধারণা ও গ্রিন শেকেটের বোন বা ফুফু। তোমাকে সতর্ক থাকতে হবে বাছা। কিন্তু ওই মহিলা এখানে কিভাবে এলো জানতে চাইল। ওদের কাছে এমন কোনো সূত্র থাকবার কথা নয়। কোথায় আসতে হবে এ নিয়ে অনেক ভেবেছি আমি, নিজেও নিশ্চিত ছিলাম না, কারণ বাবা আমাকে স্পষ্ট কিছু বলেনি। সে রাগ করল পিরেস। আমার রান্নার খ্যাতি আছে। ওহো, অন্য কোনো সূত্র ধরে। হয়তো জন যখন এখানে ছিল আত্মীয় বা কোনো বন্ধুকে চিঠি লিখেছিল। ওই চিঠির সূত্র ধরে মহিলা ভেবে নিয়েছে এখানে এলে কাজ হবে। হয়তো, কিন্তু হোটেল ডি প্যারিসের সুনাম শুনেও এখানে এসে থাকতে পারে মহিলা, ভাবছে জেমি। যেহেতু লুই পিরেজের রান্নার সুখ্যাতি রয়েছে। হোটেলটা কিংবদন্তিতে পরিণত হয়েছে, আর মাইনারদের কাছে তৎকালীন শেফদের মধ্যে অদ্বিতীয় হিসেবে নাম কুড়িয়েছে লুই পেরেজ। শেফ একবেলা খাবার বা হোটেলে এক রাতের আতিথেয়তা নেয়ার জন্যে শতমাইল দূর থেকে লোক আসে। কেউ কেউ তাদের স্বাভাবিক যাত্রাপথ এড়িয়ে চলে আসে এখানে। অনুপম সৌন্দর্য আর আভিজাত্য রয়েছে হোটেলে। পশ্চিমের জন্যে অনন্য বৈশিষ্ট্য। বিখ্যাত টিফানি কোম্পানির তৈরি গ্যাসের বাতির উজ্জ্বল কালো ওয়ালনাটের সুদৃশ্য আসবাবপত্র, চামড়ায় মোড়া 3000 বইয়ের সমৃদ্ধ লাইব্রেরি, প্রতি কামরায় মার্বেল পাথরের সিঙ্ক। সারা পশ্চিমে খুঁজলেও বোধহয় কোনো হোটেলে দেখা যাবে না। ডাইনিং রুমের মেঝে হলুদ ও সাদা ডোরাকাটা ম্যাপল ও ওয়ালনাটের স্টাইপ। খাবার পরিবেশন করা হয় ইউরোপীয় ঢঙে। জেনারেল গ্রেনভিল ডজ, প্রেসিডেন্ট উলিসেস এল গ্রান্ট, জে গোল্ড, রাসেল সেজ, ব্যারন রস চাইল্ড, দ্য প্রিন্স ডি জয়েনভিল এবং বহু ধনী গণ্যমান্য ও বিখ্যাত মানুষ এখানে ডিনার করেছেন। মোটে 10টা কামরা এখানে।
প্রতিটি কামরার সঙ্গে সংযুক্ত বাথ, যা এ সময়ে আধুনিক বা পূবের হোটেলেও বিরল। জর্জটাউন এখনও ছোট্ট ও উঠতি শহর, বুমিং টাউন বলা চলে, কিন্তু লুই পিরেজের রান্না করা খাবারের সঙ্গে তুলনা করবার মতো খাবার এমনকি ডেনভারের কোনো রেস্তোরাঁ বা হোটেলেও পাওয়া যাবে না। নিজে হোটেল চালায় পিরেজ, নিজেই রান্না করে এবং নিজের কাজ সে উপভোগ করে তো বটেই, এ নিয়ে গর্ব বোধ করে। লুই, আমাকে কি একটা কামরা দেয়া যাবে? সামান্য দ্বিধার পর প্রস্তাবটা দিয়ে ফেলল জেমি। হাড় ক্লান্ত বোধ করছে, এখন আর অন্য কোথাও যেতে আগ্রহ পাচ্ছে না, তবে মনে মনে নাসূচক উত্তর আশা করছে। যেহেতু অল্প কয়েকটা কামরা খালি না থাকবারই কথা। তোমার জন্যে? দরকার হলে কাউকে বের করে দেব। হ্যাঁ, একটা কামরা দেয়া যাবে। নিজেই জেমিকে উপরে নিয়ে এলো হোটেল মালিক। সূর্যালোকিত সিমসাম এক কামরার দরজা খুলে দিল। অনেক পথ পাড়ি দিয়ে এসেছো, বের হওয়ার আগে বলল সে। আগে কিছুক্ষণ বিশ্রাম নাও, পরে না হয় আলাপ করব। বেরিয়ে যেতে গিয়েও দরজায় দাঁড়িয়ে পড়ল পিরেজ। তুমি হয়তো জেনেছো যে আমি বরাবরই আত্মকেন্দ্রিক মানুষ। বন্ধু বান্ধব তেমন নেই আমার। তোমার বাবা তাদের একজন। মানুষ হিসাবে সে অসাধারণ ছিল, অথচ প্রথমে বোঝা যায় না। শিক্ষা দীক্ষা, বিচার বুদ্ধি, রুচি বা আচরণে অন্য 10 জনের চেয়ে ভিন্ন মানুষ ছিল জন। তুমি কি জানো, একসময় দর্শন শাস্ত্র পড়াতো ও? এটা একটা বিশেষত্ব বলতেই হবে। বহু শিক্ষক শিক্ষকতা করে, কিন্তু আদপে ওদের জ্ঞানের গভীরতা কম। গদবাঁধা ধারণার বশবর্তী ওরা। ছাত্রদের পড়ায়ও সেভাবে, ঠিক তোতা পাখির মতো। কিন্তু তোমার বাবা ছিল ব্যতিক্রম। জন্মভূমি ফ্রান্স ত্যাগ করবার পর ওর মতো চমৎকার মানুষ আমি দেখিনি, যার মাথায় চ্যালেঞ্জিং সব আইডিয়া ছিল। প্রায়ই ঘন্টার পর ঘন্টা গল্প করতাম আমরা। তোমার ব্যাপারে নিজের পরিকল্পনার কথাও আমাকে বেশ কয়েকবার বলেছে, অথচ আমাকে কখনো কিছু বলেনি। তিক্ত ও বিষণ্ণ স্বরে বলল জেমি। কারণটাও জানি। কি জানো জেমি? ও কিছু করবারও ওর কিছু করবারও ছিল না। দায়িত্ব ছিল, অথচ সেগুলো সুচারুরূপে পালন করতে পারছিল না। উত্তরাধিকার সূত্রে বহু সম্পত্তির মালিক ছিল, কিন্তু দাবি করতে সাহস পায়নি। আগাগোড়া নিঃসঙ্গ মানুষ ছিল জন। এমন সব ব্যাপারেও দক্ষ বা বোদ্ধা ছিল, যেগুলোর কদর পশ্চিমে নেই। দুর্ভাগ্য এটাই। ভাবুক মানুষ ছিল, গুছিয়ে কাজ করত, আগে থেকে পরিকল্পনা করত। কিন্তু পশ্চিম এমন জায়গা, যেখানে ভাবনা দিয়ে লাভ হয় না, বরং লাগাতার খেটে যেতে হয়। তড়িৎ অবশ্য কর্তব্য পালন করতে হয়। নিজের সীমাবদ্ধতা জেনেও যতটা সম্ভব চেষ্টা চালিয়েছে জন। মৃত্যুর আগে বেশ কিছু টাকা আমার জন্য রেখে যেতে সক্ষম হয়েছে বাবা, জানালো জেমি। তাই সেক্ষেত্রে আমাদের আলাপ আরও জরুরি হয়ে পড়েছে। জনের পরিকল্পনা মাফিক কাজ করতে হবে তোমাকে। এমনকি ও নেই, কিংবা তুমি অনাগ্রহী হতে পারো, তারপরও পরে বিশদ আলাপ করা যাবে। এ ফুরসতে শরীরটাকে চাঙ্গা করে নাও। জানালার কাছে যেও না। চলে গেল লুই পিরেজ। পিছনে আলতোভাবে টেনে দিল দরজার কপাট। বুটজোড়া খুলে ফেলল জেমি। গায়ের কোট খুলে চেয়ারের ব্যাকরেস্টের উপর মেলে রাখলো এবং গানবেল খুলে বিছানার পাশে এক চেয়ারে এমনভাবে রাখলো যাতে শুয়ে থেকেও হাত বাড়ালেই পিস্তলের বাট ছুঁতে পারে। নিচের রাস্তায় লোক চলাচল কমে গেছে। মাঝে মধ্যে একটা রিক বা ঘোড়ার গাড়ি যাচ্ছে, কিংবা কোনো রাইডার খুরের শব্দে বোঝা যাচ্ছে। একবার মনে হলো কারো অস্পষ্ট ও চাপা শব্দের কথাবার্তা শুনতে পেয়েছে, কিন্তু নিশ্চিত হতে পারল না জেমি। ঘুম নেমে এলো চোখে। জাগলো যখন তখন রাত। দরজার নিচ দিয়ে আসা ক্ষীণ আলোয় পুরো কামরা আবছাভাবে আলোকিত হয়ে উঠেছে। চার দেয়ালে তিনটাই গাঢ় কালো কাঠামো পেয়েছে, তবে টেবিল বা ঘরের কোণে রাখা চেয়ারটা অস্পষ্টভাবে চোখে পড়ছে।
চেয়ারটা কোণে ছিল? মোটেই না। ফের তাকালো জেমি। স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকলো। আশ্চর্য, একটা মেয়ে বসে আছে চেয়ারে, মৃদু মৃদু দোল খাচ্ছে। মুহূর্ত কয়েক অনড় পড়ে থাকলো জেমি। ঘাড়ের পিছনে খাড়া হয়ে গেছে চুল। ভয়ের শীতল চোদ বয়ে গেল মেরুদণ্ড বরাবর। এ মুহূর্তে যা অনুভব করছে, ভয় না, নিখাত অবিশ্বাস, বুঝতে পারছে না। তুমি দেখছি সজাগ আছো জেমি, নিচু স্বরে বলল মেয়েটি। মার্জিত মায়াভরা কণ্ঠ। আশা করছি আমার উপস্থিতিতে অস্বস্তি বোধ করবে না। কি জানো, এখানে আসা ছাড়া উপায়ও ছিল না। হ্যাঁ, জানি তুমি আমাকে চেনো না, তবে তোমার বাবা চিনত, ভালো করেই চিনত। আর তুমিও শিগগিরই চিনবে, জেনে যাবে আমার সম্পর্কে। যত যাই হোক, আমরা ভাই বোন। আসলেই কি তাই? মহিলা যখন কথা বলছিল, এ ফাঁকে সামলে নিয়েছে জেমি। ভয়কে নিয়ন্ত্রণ করেছে। একবার ওর বাবা বলেছিল, ভয় হচ্ছে একটা অস্ত্র, নিজের স্বার্থে ওটাকে ব্যবহার করতে পারবে যদি নিয়ন্ত্রণ করতে পারো। আর যদি না পারো, তাহলে শত্রুরাই তোমার বিরুদ্ধে ওটাকে ব্যবহার করবে। জেমি যোগ করল, মনে হচ্ছে সুবিধাজনক অবস্থায় আমাকে পেয়ে গেছো তুমি। আমার নাম হেলগা। কখনো নামটা শুনেছো জেমি? না। খুবই দুঃখের ব্যাপার। অকৃত্রিম বন্ধু হতে পারতাম আমরা দুজন। কি জানো, শুনেছি তুমি মারা গেছো। এমনও খবর পেয়েছি তোমার বাবাও মারা গেছে। বছর কয়েক আগে, তাই কানে এসেছিল। মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। যাকগে, আসল খবর শুনে সত্যি অবাক হয়েছে আমরা। অবাক হয়েছ, না হতাশায় হতভম্ব হয়েছ? মেদস্বরে জানতে চাইল জেমি। ঝড়ের গতিতে ভাবনা চলছে ওর মাথায়। হেলগা এখানে ঢুকলো কি করে? আপোষে কোনো মেয়েকে এখানে ঢুকতে দেবে না লুই পিরেজ। আর মেরি গাস কোয়েটো পিরেজের মতের বিরুদ্ধে যাবে না। অথচ ভুল দেখেনি। হেলগা নামের মেয়েটি ঠিকই আপোষে ঢুকে বসে আছে ওর কামরার এক কোণে। দরজা খুলেই ঢুকেছে, কিন্তু ওর অগোচরে কিভাবে ঢুকলো? দক্ষিণে প্রচলিত প্রাচীন কিছু গল্প মনে পড়ল ওর। রূপকথা বলা চলে, জাদুমন্ত আর জাদুকরীদের গল্প। দক্ষিণে কিছু রহস্যময় নারী রয়েছে, যাদের রয়েছে অতীন্দ্রিয় ও অবিশ্বাস্য জাদুর ক্ষমতা। এরা যে কারো অলক্ষ্যে বা অগোচরে যে কোনো জায়গায় উপস্থিত হতে পারে। বাতাসের আগে চলাফেরা করতে সক্ষম, চাইলে মুহূর্তের মধ্যে বাতাসে মিলিয়ে যায়। পুরো ব্যাপারটা আজগুবি বলে ভেবেছে জেমি, কখনো বিশ্বাস করেনি, এখনো করতে চাইছে না। বার কয়েক মাথা নেড়ে মন থেকে ঝেঁটিয়ে করতে চাইল চিন্তাটা। পারলে অবশ্য হেলগা নামের মেয়েটিকেও বের করে দেয় কামরা থেকে, কিংবা জাদুকরি হয়ে থাকলে সে নিজেই বাতাসে মিলিয়ে গেলেও বন্ধ হয় না। নিচতলা থেকে লোকজনের কথাবার্তার শব্দ ভেসে আসছে। সন্দেহ নেই, ডাইনিং রুমে সাফারে বসে গেছে সবাই, খাওয়ার ফাঁকে গল্প করছে। হ্যাঁ, কিছুটা হতভম্ব হয়েছি, তা বলতেই হবে, স্বীকার করলো হেলগা। কিন্তু এখন যেহেতু তোমাকে খুঁজে পেয়েছি, একে অন্যের বন্ধু হব আমরা। আর 10 জনের মতো দেখা করব, গল্প করব। একটু দূর সম্পর্কের হলেও তো ভাই বোন আমরা। রক্তের সম্পর্ক যে নেই তা তো নয়। লুইয়ের কাছে শুনলাম তোমাকে রুম দিতে রাজি হয়নি ও। সে কথা তোমাকে বলেছে? হ্যাঁ, পিরেজ খুবই গোয়ার আর বেরসিক লোক, বিরক্তিকর চরিত্র। শহরে একটা কথা বলে সবাই কোন এক কোন এক মেয়েকে নাকি প্রেমের প্রস্তাব দিয়েছিল সে, কিন্তু মানা করে দিয়েছিল মেয়েটা, এবং সেই থেকে দুনিয়ার তাবৎ মেয়েকে ঘৃণা করেও। এমন অদ্ভুত মানুষও হয়। আমার কাছে তো ওকে আগাগোড়া বিকৃত চরিত্রের লোক মনে হয়েছে, কিন্তু খুবই বিচক্ষণ, নিষ্ভয় কণ্ঠে বলল জেমি। দর্শনশাস্ত্র ও ইতিহাস জানা একজন লোক। মিস্টার পিরেজের সঙ্গে গল্প করতে কখনো ক্লান্ত লাগবে না কারো, হয়তো। কিন্তু ওকে একটুও পছন্দ হয়নি আমার। একেবারে ঠান্ডা ও একগুঁয়ে স্বভাবের লোক। এবং সন্দেহ প্রমাণ? কেন সন্দেহ করবে? দূর সম্পর্কের হলেও এক ভাইয়ের সঙ্গে দেখা করতে 100 মাইল দূর থেকে ছুটে এসেছে আমি। এটাকে কি রক্তের টানের প্রতি
পরম যোদ্ধা বলা উচিত নয়। সৌভাগ্যের বিষয়, সব কাপড়ই পরনে আছে জেমির। কিছুক্ষণ ঘুমিয়ে নিচে নেমে সাফা সেরে নেওয়ার ইচ্ছে ছিল বলে কাপড় খোলেনি। বুটজোড়া বিছানার পাশে রয়েছে ও লেস্টার সহ পিস্তল দুটো আরও কাছে। একেবারে শিওরে, হাত বাড়ালে নাগাল পেয়ে যাবে। শিওরের পাশে রাখা চেয়ারের দিকে তাকালো জেমি। পিস্তল সহ হোলস্টারটা আগের মতোই আছে। হ্যাট দিয়ে অর্ধেকটা ঢাকা পড়েছে। হেলগা কি সেটা দেখেছে? আফসা অন্ধকারের কারণে ওর চোখে নাও পড়তে পারে। মনে মনে সিদ্ধান্ত নিল জেমি কার্তুজ ভরা আছে কিনা পরখ না করে গুলি করতে যাবে না। এমনও হতে পারে ঘরে ঢুকে ওকে ঘুমন্ত অবস্থায় পেয়ে প্রথমেই পিস্তল থেকে বুলেট সরিয়ে ফেলেছে হেলগা। বরং সেটাই খুব স্বাভাবিক। গিলে নেবার নির্ভার বোধ করবে। হেলগার সন্তুষ্ট কণ্ঠ শুনতে পেল জেমি। মহিলার হাসি দেখতে পাচ্ছে না, কিন্তু জানে মুখ ভরা হাসি দেখতে পেত আলো থাকলে। তোমাকে হারিয়ে ফেলেছ, ঠিকই ওকে ঘোল খাইয়ে ছেড়েছ। শিগগিরই ওকে জানিয়ে দিতে হবে তোমার এখানে আসবার খবর। এভাবে খেই হারিয়ে ফেলা বা দীর্ঘ বিচ্ছিন্নতার পর একজন আত্মীয়কে খুঁজে পাওয়ার সূত্র হারিয়ে ফেলা মোটেই খুশির কথা নয়। খুব ধীরে উঠে বসলো জেমি। পাজোড়া নামিয়ে আনলো ঠান্ডা মেঝে। হেলগার সত্যিকার পরিচয় সম্পর্কে ভাবছে মনে মনে। ক্লিন শেকেটের আত্মীয়, তাতে কোনো সন্দেহ নেই। বোন না ফুপু। খুব ছোটবেলায় ওদের বাড়ি এসেছিল এক মহিলা, এবং এরপর ওর বাবা ভয়ানক অসুস্থ হয়ে পড়েছিল। জেমির সন্দেহ জন টেবলিয়ানের অসুস্থতার মূলে ছিল ওই মহিলা। সম্ভবত হেলগাই ছিল সেই মহিলা। ওর বাবার অসুস্থতার জন্যে আদেও কি দায়ী ছিল হেলগা, না পুরোটাই ওর উর্বর মস্তিষ্কের কল্পনা? ঝুঁকে একটা বুট তুলে নিল জেমি। উল্টে ঝাঁকিয়ে নিল। খোলা প্রকৃতিতে রাত কাটাতে অভ্যস্ত মানুষের অভ্যাস এটা। পেইরিতে ঘুমান্ত রাইডারের বুটের ভিতর ঢুকে পড়ে বিষাক্ত সাপ, বিছা বা ট্যারান্টুলা। ঝাঁকি দিয়ে বুট থেকে বহিরাগত পোকামাকড়কে বের করে নেয়ার অভ্যাসটা এমনকি পাঞ্চারদের মধ্যেও রয়েছে, এবং হোটেলের নরম বিছানায় রাত কাটালেও তার ব্যতিক্রম করে না। বুটের ঝাঁকিতে ভিতর থেকে কি যেন পড়ল মেঝে, ধাতব শব্দ। ব্যাপারটা গ্রাহ্য করল না জেমি। পায়ে গলালো বুটটা, অন্যটার জন্য হাত বাড়ালো। দেখলো ওটা একটু দূরে পড়ে রয়েছে, হাতে নাগাল পাবে না। অজ্ঞাত উঠে দাঁড়িয়ে এক পা বাড়ালো। নগ্ন পায়ের নিচে পড়ল কি যেন। সঙ্গে সঙ্গে তীক্ষ্ণ স্বরে গুঙিয়ে উঠল, যেমন অন্য কেউ দিত। কি হয়েছে জেমি? জানতে চাইল হেলগা, কণ্ঠে মেকি দরদ। পায়ের আঙুল ভেঙে ফেললে নাকি? পায়ের নিচে কি যেন পড়েছে। দ্বিতীয় বুট তুলে নিয়ে পায়ে গলালো জেমি। পেরেক বা অমন কিছু হবে। কান বেল্ট তুলে নিয়ে কোমরে জড়ালো, বেল্ট আটকে দিল। চলো নিচে গিয়ে সাফার করে নেই। নিচে নেমে এলো ওরা। মেরি গাস্কোয়েট আগে দেখতে পেল দুজনকে। আড়ষ্ট হয়ে গেল মহিলার মুখ। পরস্পরের সঙ্গে চেপে বসল ঠোঁট, চোখে রাগ ও অসন্তুষ্ট চাহনি, কিন্তু মুখে কিছু বলল না। খাবার কিছু বাকি আছে মেরি, না দেরি করে ফেলেছি? জানতে চাইল জেমি। ঠিক সময়ে এসেছ মসিয়ে, এবার হাসল মহিলা, কিন্তু প্রাণ নেই হাসিতে। বিশেষ মেনু হিসাবে টারমিগানের রোস্ট, আর্টিচোকের কলজে আর টাউট আছে। ওদেরকে পাশ কাটিয়ে এগিয়ে গেল মেরি। উজ্জ্বল আলো আছে এমন এক টেবিলে বসালো ওদের। বেশিরভাগ টেবিল ততক্ষণে দখল হয়ে গেছে। জেমি খেয়াল করলো কামরার প্রতিটি পুরুষের দৃষ্টি আটকে আছে ওর সঙ্গিনীর উপর। অজ্ঞাতা এই প্রথম ও নিজে তাকালো হেলগার দিকে। চোখ ধাঁধানো সুন্দরী। বয়সের ব্যাপারে জেমির বাবা পরামর্শ দিয়েছিল, দেখে বা অনুমান করে লাভ নেই। আসল বয়স অনেকের ক্ষেত্রে বোঝা যায় না। 30 হতে পারে। জেমি নিশ্চিত আসল বয়সটা বেশি, তবে কত বেশি তা বলতে পারবে না। সাদা আটশাট গাউনে অপূর্ব লাগছে হেলগাকে। চুল হাল ফ্যাশনের ধাসে পিছনে উঁচু করে বাঁধা।
বড় বড় মায়াবী কালো চোখ, দীর্ঘ পাপড়ি চোখের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। সুন্দর সন্দেহ নেই, কিন্তু হেলগার মুখ আর চোখে আরো কি যেন আছে, যেটা মোটেও পছন্দ করতে পারেনি জেমি। ভয়ঙ্কর একটা কিছু, হিংস্রতা ও রোষের সমন্বয়। আবার নাও হতে পারে, সবই হয়তো চিতির অতলে চাপা পড়ে দেওয়া কিছু জাদুকরী এবং জাদুবিদ্যা সম্পর্কিত অপার্থিব ও অতি প্রাকৃত গল্পের ভিত্তিতে ওর মস্তিষ্ক প্রসূত কল্পনা। প্রায় শৈশবে শোনা এসব গল্পের অনেক কিছুই ওর মনে নেই, কিছু অস্পষ্টভাবে জমে আছে। এসব থেকে বাস্তবে একজনের চরিত্র বিশ্লেষণ করা কতটা যৌক্তিক বা অর্থবহ হবে? তুমি তো দেখছি বেশ সুন্দর, বেশ সুদর্শন। সমালোচনার দৃষ্টিতে জেমিকে দেখছে হেলগা, ঠোঁটে লাস্যময় হাসি। এবং রীতিমতো পুরুষ হয়ে উঠেছ। ভাবছি আসলে তোমার বয়স কত? বয়স একটা আপেক্ষিক ব্যাপার, বলল জেমি। ও দিয়ে কাউকে বিচার করতে নেই, আমার বাবা বলতো। বরং কাউকে বিচার করতে হবে চরিত্র দিয়ে। শুধু মানুষই নয়, গরু, ঘোড়া, কুকুর বা যে কোনো জন্তু। এমনকি মেয়েদেরও চরিত্র দিয়ে বিচার করা উচিত। তাই সেক্ষেত্রে তো তোমার বাবাকে খুবই চমৎকার মানুষ বলতে হয়। এত নিখুঁত যার বিশ্লেষণ, জ্ঞানী লোক। ক্ষীণ বিরক্তি প্রকাশ পেল হেলগার কণ্ঠে। এতই যদি বুঝে থাকে, কেন বাড়ি ফিরে যায়নি সে? হয়তো জ্ঞানী বা বিচক্ষণ বলেই, একেবারে নিরুত্তাপ স্বরে বলল জেমি। বাপদাদার ভিটে তোমার ফিরে যাওয়া উচিত জেমি। ওর দিকে ঝুঁকে এলো হেলগা। নিজের বাড়ি ছেড়ে ফকিরের মতো ঘুরে বেড়ানোর কোনো মানে হয়? কি আছে এ জীবনে? আমি তো এর মানে খুঁজে পাই না। নিজের বাড়ি, এলাকা বা লোকজন চেনা উচিত। তারা যেমন তোমার সাহচর্য চর্য পাওয়া তারা যেমন তোমার সাহচর্য পাও না, তেমনি তুমিও পেতে পারো। আমাদের সঙ্গে ক্যারোলিনায় ফিরে চলো। বিশ্বাস করো, সত্যি ভালো লাগবে তোমার। জেমের হাতের উপর হাত রাখলো সে। আমার কথাটা চিন্তা করবে তো, প্লিজ? ওখানে তোমাকে দরকার আমাদের, কত দরকার তুমি কল্পনাও করতে পারবে না। হেলগা বলছে আমরা, কিন্তু ভাবে প্রকাশ করছে আমি। হাল ফ্যাশনের পোশাক বা প্রসাধনে দারুণ মানিয়ে গেছে ওকে। গাউনটা যতটা আব্রু রক্ষা করেছে, তার চেয়ে কমও প্রকাশ করছে না। সারা ঘরের লোকজন যদিও ওর উপর থেকে দৃষ্টি সরাতে পারছে না, চুম্বকের মতো আকর্ষণ করছে তাদের, কিন্তু ও নিজে গ্রাহ্য করছে না সেসব। বরং সমস্ত মনোযোগ জেমি ট্যাভলিয়ানের দিকে। কি জানো তোমাকে কোথায় না খুঁজেছি আমরা? প্রসন্ন স্বরে বলল হেলগা। মুখ উজ্জ্বল হয়ে গেছে। এবং এক দুটো দিন নয়, বহু দিন ধরে। আমরা আসলে চলার মধ্যে ছিলাম, বলল জেমি। মনে মনে ভাবছে ঠিক কাজটাই করেছে। বেশি দিন কোথাও থাকিনি। হতে পারে সেজন্যই আমাদের খুঁজে পাওনি। ওই ফরাসি লোকটা, ও তোমার বাবার কেমন বন্ধু? খুব অন্তরঙ্গ? সন্দেহ করেছে হেলগা, কিংবা হয়তো কোনোভাবে জেনেও গেছে জন টেভলিয়ান মূল্যবান কিছু কাগজ লুই পিরেজের কাছে রেখে গেছে। নির্বিকার মুখে রাগ করল জেমি। বাতিলের ভঙ্গিতে এক হাত নাড়ল। বাবা বরাবরই ভালো রান্নার ভক্ত ছিল, আর মিস্টার পিরেজ তো রান্নায় সেরা, অদ্বিতীয় বলা চলে। বইপত্র নিয়ে গল্প করতো ওরা, কিন্তু বন্ধুত্ব তা বলা যাবে না। সাময়িক সঙ্গী বলা যেতে পারে। ভুরু কোচকালো জেমি, ভান করল যেন কিছু মনে করছে। তারপর খেই ধরল। আমার তো মনে হয় অন্তরঙ্গ বন্ধু যদি কেউ হয়ে থাকে, তা হলো ডেনভারের সেই লোক, লারিমার স্ট্রিটে যিনি থাকেন। অবশ্য নিশ্চিত বলতে পারবো না, কারণ শেষ যখন আমরা গিয়েছিলাম তখন ছোট ছিলাম আমি। মিস্টার মেনকিন বোধহয় ওর নাম। দক্ষিণের মানুষ, নিউ অরলিয়েন্স বোধহয়। কিছু কিছু ব্যাপারে বাবার সঙ্গে ওর খুব মিল, মতের মিলও ছিল। হেলগা ওর কথা বিশ্বাস করছে কিনা জানে না জেমি, তবে খাওয়ার ফাঁকে অখণ্ড মনোযোগ দিয়ে কথা শুনছে মহিলা। গিলেন শেখের থাকবার পরও কেন পশ্চিমে এসেছে ও?
ভাবছে জেমি। গিলিনকে বিশ্বাস করে না, নাকি সময় বেঁধে দেয়া ছিল, যা শেষ হয়ে যাচ্ছে দেখে নিজেই চলে এসেছে। লুই পিরেজের সঙ্গে কথা বলতে হবে, তাগিদটা স্পষ্টই উপলব্ধি করতে পারছে জেমি। কিন্তু তার আগে এই ভয়ঙ্কর সুন্দরীকে খসাতে হবে। ওর বাবার রেখে যাওয়া কাগজপত্র, সেগুলো যাই হোক দেখতে হবে। মিস্টার মেনকিনকে চেনো নাকি? আলাপ চালিয়ে গেল হেলগা। ওহ, পরিচয় হয়নি, তবে দেখেছি ওকে। তাছাড়া একেবারে ছোট ছিলাম আমি তখন। পরে অবশ্য একবার ডেনভার গেছে বাবা, একা। স্টেজে করে পুবেও গেছে। আমি তখন ছোটখাটো কাজে ব্যস্ত ছিলাম। পরে এটুকু জেনেছি, জরুরি কাজে ডেনভারে কিছুদিন ছিল, কিন্তু সেটা কি জানি না। এটুকু সত্যি স্পষ্ট মনে আছে জেমির। এবং এ মুহূর্তে বাবার ডেনভার যাওয়ার বা কয়েকদিন থাকবার কারণটা ও নিজেও আজ করতে চাইছে। কি কাজে ব্যস্ত ছিল? খুব কমই ছেলেকে রেখে কোথাও একা গেছে জন ট্যাভলিয়ান। যখনই যেত, এর তাৎপর্য ছিল দুজনের জন্যই কোনো ভয়াবহ বিপদ এসে উপস্থিত হয়েছে, এবং সেটার স্থায়িত্ব একেবারে অল্প সময়ের জন্যে। শুধু ডেনভার যাওয়ার ব্যাপারটা ব্যতিক্রম ছিল। 2 সপ্তাহেরও বেশি সময় ধরে ডেনভারে ছিল জন। ডেনভার থেকে জর্জ টাউনে এসেছিল, হতে পারে। দুই শহরের দূরত্ব কম না হলেও একেবারে উল্টো পথও নয়। খাবারটা সত্যি দারুণ। প্রশংসা ঝরছে হেলগার লাস্যময় কণ্ঠে। কিন্তু অদ্ভুত চাহনিতে জেমিকে দেখছে, যেন প্রত্যাশা করছে বিশেষ কোনো প্রতিক্রিয়া দেখতে পাবে। তীক্ষ্ণ চাহনি লেপ্টে রয়েছে ওর মুখে। না, এখানেই থাকতে হবে আমার। জেমি, অন্য কারো কথা জানি না, কিন্তু তোমার কথা শুনবে মিস্টার পিরেজ। দয়া করে বলবে ওকে, তোমার মতোই যেন একটা কামরা দেয় আমাকে। আরও ভালো হয় যদি একেবারে কাছাকাছি হয়। মনে হয় না কারো কথা শুনবেও, বলল জেমি। তুমি নিজে বলেছ, খুব একগুঁয়ে লোক, নিজের মন মতো চলে। কাউকে যদি ওর অপছন্দ হয়, সেফ কেটে পড়তে বলে। লোকটা যেই হোক, রাজি হতেও তো পারে। একবার বলেই দেখো না। ওহো, ওর সম্পর্কে জানি তো, বলে লাভ হবে না। তাই চেষ্টা করতেও রাজি নই আমি। আমার জন্য কি চেষ্টা করবে না? ফের জেমির হাতের উপর হাত রাখলো হেলগা। ওর কবজিতে মোলায়েম আঙুলের চাপ। বিব্রত বোধ করল জেমি, একই সঙ্গে প্রচ্ছন্ন আগ্রহও বোধ করছে। যত যাই হোক, হেলগা অপরূপ সুন্দরী। বহুদিন ধরে পাহাড়ে নিঃসঙ্গ কেটেছে ওর, এবং সারা জীবনে এমন আকর্ষণীয় নারীও চোখে পড়েনি, যে কোনো বিচারে পুরুষের মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। সৌন্দর্য, অপূর্ব বাচন আর মেয়েলি ভঙ্গিমায় ওকে পটিয়ে ফেলেছে। এমনকি জেমি সেটা উপলব্ধি করবার আগে বলে বসলো, ঠিক আছে, আমি চেষ্টা করব। মন থেকেই বলেছে কথাটা। ভাওতা দেওয়ার কোনো ইচ্ছে ওর নেই। হেলগাকে একটা কামরা দেওয়ার অনুরোধ করলে কি এমন ক্ষতি হবে? মোটেও দোষের হবে না সেটা। শুধু পুরো শহর কেন, 100 মাইলের মধ্যেও এর চেয়ে আরামদায়ক জায়গা আর নেই। এর চেয়ে সুস্বাদু খাবার সারা পশ্চিমেও কোথাও পাওয়া যাবে না। সেক্ষেত্রে হোটেলে থাকতে হলে তো এখানেই থাকা উচিত। ও নিজেও কি একটা কামরা ভাড়া নেয়নি, যেখানে টাকা বাঁচাতে অন্য কোথাও থাকতে পারত? তাছাড়া হেলগা খুবই আকর্ষণীয় এবং পরিপূর্ণ লেডি। অন্তত পোশাক আশাক বা আচরণে হোটেল ডি প্যারিসের মতো পরিচ্ছন্ন ও অভিজাত হোটেলে যাকে মানায়। উঠতে গেল জেমি, তাড়াহুড়ো করায় পা ফেলতে ভুল হয়ে গেল। পরিণতিতে বেমক্কাভাবে চেয়ারের উপর ধপাস করে পড়ল। সম্ভবত এক অবস্থানে অনেকক্ষণ পা রাখায় আড়ষ্ট হয়ে গিয়েছিল। চেয়ারের 2 হাতল শক্ত করে চেপে ধরে উঠবার প্রয়াস পেল। দৃষ্টি তুলে তাকাতে হেলগার চোখে চোখ পড়ল। ওর জন্য একটা বিস্ময় অপেক্ষা করছিল। হেলগার কালো 2 চোখে যে চাহনি, সেটা কোনো মানুষের হতে পারে না। জীবনে মাত্র একবার একই চাহনি দেখবার সৌভাগ্য হয়েছিল ওর। ঝর্ণার ধারে পানি পান করে সিধে হয়ে দাঁড়াতে গিয়েছিল জেমি বহুদিন আগে।
সরাসরি চোখ পড়ল এক পাহাড়ি সিংহের চোখে, আগ্রাসী, হিংস্র ও নিষ্ঠুর চাহনি। শিকারের উপর ঝাঁপিয়ে পড়তে উদগ্রীব সেই একই চাহনি এখন দেখতে পেল। অন্তঃস্থল থেকে জেমি টের পেল সরে পড়তে হবে। এখানে আর এক মুহূর্তও নয়। মনের ভিতর তাগিদ অনুভব করছে, এখান থেকে সরে পড়তে হবে, একাকী হতে হবে। মানবিক বিচারবুদ্ধি বা নিজের ভালো মন্দ বুঝবার মতো জ্ঞান অবশিষ্ট থাকতে থাকতে এ ডাইনির সামনে আর এক মুহূর্তও নয়। শরীরটা ভালো লাগছে না আমার, দ্রুত বলল। কিছু মনে করো না, নিরবিচ্ছিন্ন একটা ঘুম দিতে পারলে হয়তো ঠিক হয়ে যাবে। বেশ তো জেমি, যাও শুয়ে পড়োগে, পরে না হয় দেখা হবে আমাদের। বিদায় নিয়ে দ্রুত ডাইনিং রুম ত্যাগ করলো জেমি, সরাসরি ওর কামরায় চলে এলো। 13। কামরায় ঢুকে মাত্র গ্যাসের বাতি জ্বালিয়েছে, প্রায় সঙ্গে সঙ্গে নখ হলো দরজায়। লুই পিরেজ, হোটেল মালিক ভিতরে ঢুকবার পর দরজা আটকে দিল জেমি। বিছানায় এসে বসলো। পিরেজ ওর সামনে চেয়ারে বসেছে। তুমি ঠিক আছো তো? তীক্ষ্ণ স্বরে জানতে চাইল সে। ঘটনা এখনো বুঝলাম না। ওই মেয়ে তোমার সঙ্গে ভিড়ে গেল কি করে? ব্যাখ্যা শুনে বিরক্তির সঙ্গে মাথা নাড়ল পিরেজ। আমি যখন বাগানে ছিলাম, নিশ্চয় তখন এসেছে মহিলা। দুর্ভাগ্য আর কাকে বলে। যাকগে, আসল কথা হচ্ছে ওই মেয়ের ত্রিসীমানায় ঘেঁষবে না তুমি জেমি। আমি নিশ্চিত এ মেয়ে তাদেরই একজন, যাদের সম্পর্কে তোমার বাবা আমাকে সতর্ক করে দিয়েছিল। না নাড়তে গেলে পা নাড়তে গেলে বুটের সঙ্গে ধাতব শব্দে ঘষা খেলো কি যেন। দৃষ্টি নামালো জেমি। কার্পেটের ট্রাক, নির্ঘাত এটাই বুটের ভিতর ছিল। বুট ঝাড়বার পর পড়ে গিয়েছিল, কিন্তু এত কিছু থাকতে এটা কি করে বুটে সেধিয়ে গেল? প্রায় অসম্ভব একটা ব্যাপার। কোনো সমস্যা? জানতে চাইল পিরেজ। নিচে হয়ে ট্র্যাকটা তুলে নিল জেমি। অতি সাধারণ ট্র্যাক, তবে চোখা সূচকের সঙ্গে শক্ত ও চকচকে হলুদাভ একটা পদার্থ প্রলেপ লাগানো। এটা উত্তর বলল, আমার বুট থেকে পড়েছে। জিনিসটা নিয়ে আলোর কাছে চলে গেল লুই পিরেজ। খুবই সতর্কতার সঙ্গে খুঁটিয়ে দেখল। সংক্ষেপে ঘটনা খুলে বলল জেমি। বরাবরের অভ্যাসবশত বুট ঝাড়তে ওটা ভিতর থেকে মেঝেয় পড়ে গিয়েছিল এবং দাঁড়াতে গেলে ওটাই পায়ের নিচে পড়েছিল। মোজা খুলে ফেলো তো, চাপা উত্তেজনা হোটেল মালিকের কণ্ঠে। আমাকে পাটা দেখাও, যে পায়ে বিঁধেছিল। ঠিক সুচালো মাথায় বোধহয় পা পড়েনি, বরং একটু পাশে পড়েছিল, বলল জেমি। নইলে ব্যথাও পেতাম বেশ। পায়ের পাতায় কোথাও আঁচড় লাগেনি বা গর্ত তৈরি হয়নি দেখে কিছুটা নির্ভার বোধ করল জেমি। ফের ট্র্যাকটা পর্যবেক্ষণে ব্যস্ত হয়ে পড়ল পিরেজ। তোমার ভাগ্য খুবই ভালো, শেষে গম্ভীর স্বরে বলল সে। দুটো ব্যাপারে আমি নিশ্চিত, এটা একটা বিষ, এবং তোমাকে খুন করতেই ওটা ট্র্যাকের চোখা মাথায় লাগানো হয়েছিল। সামান্য এক ফোঁটা বিষই কাউকে খুন করতে যথেষ্ট, যদি চামড়া হয়ে শরীরে প্রবেশ করে। তুমি যখন ঘুমিয়েছিলে, নির্ঘাত তোমার বুটে ওটা ঢুকিয়ে রেখেছিল হারামি মেয়েটা। কিন্তু জানতো না পশ্চিমের বেশিরভাগ পুরুষ বুট পায়ে গলানোর আগে ঝাঁকিয়ে নেয়। ওই অভ্যাসটা না থাকলে এতক্ষণে বোধহয় খরচের খাতায় চলে যেতে। এখানে সবাই তাই করে, বলল জেমি। এমনকি তুমিও সেটা শিখে গেছো। নচ্ছার মেয়েটা ধরে নিয়েছিল বিছানা ছেড়ে বুট পায়ে গলাবে এবং সরাসরি উঠে দাঁড়াবে। ভাগ্যিস তা করনি। তবে ঘটনা যা বললে, ও বোধহয় বিশ্বাস করেছে তুমি বিষাক্রান্ত হয়েছ। ট্র্যাকটা ঠিকই পায়ের নিচে পড়েছিল, আর সামান্য হলেও অসুস্থ লাগছে তোমার। এখনও ট্র্যাকটা পরীক্ষা করছে লুই পিরেজ। এ ধরনের জিনিস সম্পর্কে কিছুটা জ্ঞান আছে আমার। ফ্রান্সের সেমিনারিতে যখন পড়াশোনা করতাম, ওখানকার এক অধ্যাপক উদ্ভিজ্জ বিষ সম্পর্কে একটা সমীক্ষা চালিয়েছিলেন। প্রাচীন মানুষরা তীর বা অন্যান্য অস্ত্রে যেসব বিষ ব্যবহার করত, তাই নিয়েছিল ওর গবেষণা। এক প্যাকুরো গাছের বিষের মতোই
এটা প্যাকারু গাছের বিষের মতোই মনে হচ্ছে। গাছের নামে বিষের নামকরণ করা হয়েছে। যদি ঠিক মনে থাকে আমার, বিষে আক্রান্ত মানুষ প্রথমে তাল হারিয়ে ফেলে, তারপর অসংলগ্ন পা ফেলে এবং ক্রমে দেহের সমস্ত পেশির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। একেবারে শেষ পর্যায়ে মৃত্যু ঘটে। বিষাক্রান্ত ব্যক্তির পরিণতি নির্ভর করে বিষের মাত্রার উপর, অর্থাৎ কতটা শরীরে প্রবেশ করলো তার উপর। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে 15 মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে মৃত্যুবরণ করে ভুক্তভোগী। গড়পড়তা ক্ষেত্রে 1 ঘন্টারও কম সময়ের মধ্যে মৃত্যু ঘটে। খাওয়া শেষ করে উঠবার সময় প্রায় পড়ে গিয়েছিলাম, বলল জেমি। চিন্তিত হয়ে পড়েছে। তবে ওটা বোধহয় সেফ আড়ষ্টতা ছিল। কিন্তু মেয়েটা নিশ্চয়ই বিশ্বাস করেছে ওর বিষ কাজ শুরু করেছে। ভালোই হয়েছে। এখন একটাই কাজ তোমার, সকাল হওয়ার আগেই কেটে পড়তে হবে। এ শহর ছেড়ে সরাসরি পাহাড়ে চলে যাবে। ওটাই বোধহয় তোমার জন্যে সবচেয়ে নিরাপদ জায়গা। কিন্তু আমি তো বাবার রেখে যাওয়া কাগজপত্র দেখতে এসেছি, আপত্তি করল জেমি। এবং সেটা মোটেও কম গুরুত্বপূর্ণ নয়। বরং আমার কাছে মনে হচ্ছে ওদের মোকাবেলা করতে হলে সবকিছু বিশদ জানা দরকার। হ্যাঁ, নিশ্চয় জানবে। কাগজপত্রও পাবে। কিন্তু দেখতে কত সময় লাগবে? বেশিক্ষণ নয়, 1 ঘন্টা। ওহো, এর চেয়েও কম সময়ে হয়ে যাবে। এই ভাগে তোমার ঘোড়া যাতে তৈরি হয়ে যায় তার ব্যবস্থা করব। কার্পেটের ট্যাগটা তুলে নিল হোটেল মালিক। এটা নিরাপদ কোথাও সরিয়ে ফেলবার ব্যবস্থা করতে হবে। এভাবে খোলা জায়গায় ফেলে রাখা ঠিক হবে না। ধরে নিচ্ছি তোমার আর এটা দরকার হবে না। আবার জিনিসটা দেখলো সে। কুৎসিত জিনিস। খুন কোনো সমস্যার সমাধান হতে পারে না, বরং আরও সমস্যা তৈরি করে। আমার কথাই ধরো, জীবনে অন্তত 10 বার কাউকে খুন করবার চিন্তা করেছি, যদিও আদপে তা করিনি শেষ পর্যন্ত। আমি পুরোদস্তুর নিরীহ ও ভদ্র মানুষ। দিন বদলে যাচ্ছে। মানুষের মধ্যে সচেতনতা যেমন বৃদ্ধি পাচ্ছে, তেমনি ভদ্র জীবনযাপনের স্পৃহাও বেড়ে যাচ্ছে। সবাই সুন্দর জীবন চায়, ভদ্র হয়ে থাকতে চায়। ধরো, একজনকে খুন করলাম, 1 বছর পর কি হবে? সে আর আমার কাছে কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার থাকবে না। এমনকি অনেকের কাছে লোকটার আর কোনো গুরুত্ব থাকবে না। মানুষের দাম তার বেঁচে থাকায়। মরে গেলে গুরুত্ব কমে যায়। একসময় সবাই ভুলেও যায়। তার মানে কি দাঁড়ালো? সময়ই বহু সমস্যা ঘুচিয়ে দেয়। আজ যেটাকে খুব গুরুতর মনে হচ্ছে, কালই সেটা অর্থহীন হয়ে পড়ে। তাই আমার মনে হয় পত্রিকা সংগ্রহে রাখা রাখা চমৎকার অভ্যাস হতে পারে। পরেই ফেলে দেওয়া উচিত নয়। সঙ্গে রাখো। কয়েক মাস পর ওটা পড়ো আবার। তখন আবিষ্কার করবে কোন জিনিস গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্বহীন। খুব সহজ হয়ে যায় ব্যাপারটা। আজ হয়তো ভয়াবহ একটা সমস্যা দেখা গেছে, যার কারণে স্বয়ং সরকারের গদি নড়বড়ে হয়ে উঠেছে, কিংবা দুনিয়া ধ্বংস হওয়ার উপক্রম। কদিন পর দেখা যাবে সমস্যাটা আসলে মরুভূমিতে উড়ন্ত বালির মতো, একেবারে সাময়িক এবং ক্ষণস্থায়ী। মিনিট কয়েকের জন্যে প্রচণ্ড ঘূর্ণন হয়, তারপর চারপাশে ছড়িয়ে পড়ে সব বালি। হাজার চেষ্টা করলেও আলাদা করা যায় না। দরজায় করাঘাত হলো এ সময়। পরস্পরের দিকে তাকালো ওরা। পিরেজের চাউনিতে উদ্বেগ নেই। একটু পর বোঝা গেল কেন। মেরি এসেছে। পিরেজের সঙ্গে বোধহয় বোঝাপড়া ছিল। কখন আসতে হবে সে মোতাবেক এসেছে। মহিলার হাতের জিনিসটা জেমির অতি পরিচিত। ওর বাবার বাক স্কিনের ব্যাগ। মেরির হাত থেকে ওটা নিয়ে জেমিকে দিল পিরেজ। এই যে, এর ভিতরে কি আছে জানি না। আমানত হিসাবে রেখেছি, তাই কখনো খুলে দেখিনি, ইচ্ছেও হয়নি। এবার তুমি নিজেই জানতে পারবে। জনের কথায় যা আভাস পেয়েছি, তার বেশি এক রত্তিও জানি না। এবার তোমার এটা পড়া বা দেখা উচিত। কিন্তু তার আগে একটা অনুরোধ। মন আমি কোনো কিছু ঘটিয়ে বসবার আগে দয়া করে আমার বা মেরির সঙ্গে আলাপ করে নিও। আমি তো শুনেছি
দুনিয়ার তাবৎ মহিলাদের দু চোখে দেখতে পারো না তুমি, তাই প্রাণখোলা হাসি পিরেজের মুখে, চোখের গভীরে আমোদ। বেশিরভাগ মহিলাকে আমার অপছন্দ, কিন্তু সবকিছুর মতো এখানেও ব্যতিক্রম রয়েছে। এক দুজনকে আমিও পছন্দ করি, তবে মোদ্দা কথা হচ্ছে বেশিরভাগ মেয়েই অদ্ভুত চরিত্রের, কিন্তু মেরি ব্যতিক্রম। আমার আর ওর বন্ধুত্ব অনেক দিনের। ও যদিও জানে না, কিন্তু আমার অবর্তমানে এই হোটেল বা সবকিছু ওই পাবে।